শরীয়তপুর ঢাকার খুব কাছের জেলা। পদ্মা সেতু পার হলেই পা দিতে হয় এই জেলায়। পদ্মা সেতু বদলে দিয়েছে পুরো দক্ষিণবঙ্গের ১৬টি জেলার চিত্র। পদ্মা সেতুর কারণেই যোগাযোগ, ব্যবসা বাণিজ্য সব দিক দিয়েই আলোকিত হয়েছে দক্ষিণের জেলাগুলো, শুধুমাত্র শরীয়তপুর বাদে। পদ্মা সেতুর কাজ চলাকালীন সময়ে এখানকার মানুষগুলো আশায় বুক বেঁধেছিল এই সেতুর সর্বোচ্চ সুবিধা পাবে তারা। সেটা তো হয়নি, বরং দিনে দিনে যেন পিছিয়ে যাচ্ছে এই শরীয়তপুর জেলা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার পেছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, না এটি কোনো গ্রামের রাস্তা না, এটি হচ্ছে শরীয়তপুর শহরে প্রবেশের একমাত্র এবং প্রধানতম সড়ক। বাংলায় একটা কথা আছে, বাত্তির নিচে অন্ধকার। আর বাত্তির নিচে অন্ধকার কেমন হয় আপনি যদি দেখতে চান, তাহলে আপনাকে আসতে হবে পদ্মা সেতু পার হয়ে এই শরীয়তপুর এলাকায়। এই শরীয়তপুর এলাকার অবস্থা দেখলে মনে হয় যে এখানে গত ৫০০ বছরও বোধহয় কোনো উন্নতির ছোঁয়া লাগেনি। দর্শক মণ্ডলী, পদ্মা সেতু হওয়ার কারণে দক্ষিণবঙ্গের ১৬টি জেলায় আলো জ্বলেছে, কিন্তু অন্ধকার আছে শুধুমাত্র এই শরীয়তপুর এই রাস্তাঘাটের দিক থেকে। কথা হচ্ছে এই সমস্যার সমাধান কোথায়? দর্শক মণ্ডলী, এই সমস্যার সমাধান খুঁজতে আজ আপনাদেরকে নিয়ে এসেছি শরীয়তপুরে। চলুন আমার সাথে। হ্যাঁ, এটি শরীয়তপুর শহরের প্রবেশের প্রধানতম রাস্তা। একটি শহরের প্রধান প্রবেশদ্বার যে এতটা ছোট, আঁকাবাঁকা আর ভাঙাচোরা হতে পারে তা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। রাস্তা তো নয়, যেন খানাখন্দের একটি ডোবা। বর্ষা আসলে একেবারেই চলাচলের অযোগ্য হয়ে যায়। আপনি তো স্থানীয় বাসিন্দা বোধহয়, এখান থেকে যাতায়াত করেন। আমি স্থানীয় বাসিন্দা না, বাট আসছি 1 উইকস হয়েছে। আমি লন্ডনে থাকি, লন্ডন থেকে আসছি আর কি। তো কেমন দেখলেন লন্ডনের রাস্তা আর আপনার এলাকার রাস্তা কেমন? আমাদের দেশ, এটা আসলে ওইভাবে তো আমি এক্সপ্লেন করব না, তবে ওইটার সাথে আর এটার সাথে তুলনা করা যাবে না। তবে আমি এই রাস্তাটা আসার সময় যতটুকু ফিল করলাম, যে আমি লাস্ট 1 ইয়ার আগে এসে গেছিলাম, তখন এই রাস্তাটা তুলনামূলক একটু ভালো ছিল। কিন্তু এখন জাজিরা থেকে এই যে বটতলা থেকে জাজিরা পর্যন্ত আসার পথে টু মাচ ভাঙ্গা বা অনেক খারাপ অবস্থা। তো আমার কাছে মনে হয় যে এলাকার স্থানীয় যারা নেতা আছে অথবা যারা প্রতিনিধি আছে, তাদের এই বিষয়টা খেয়াল রাখা দরকার। এবং এখানে বাচ্চা, তারপরে হচ্ছে যারা অসুস্থ থাকে, তারা এখানে যাতায়াত করে নিয়মিত। সেক্ষেত্রে এইটা যদি একটু ভালো না হয়, তাহলে এটা সবার জন্য খুবই অসুবিধা। এবং এখানে এত পরিমাণ ডাস্ট, যেটা মনে হয় যে একটা মানুষ অসুস্থ হওয়ার জন্য আর কিছু লাগে না। এবং এখানে রুগী যাতায়াত করে ঢাকার থেকে জেলা পর্যায়ে, শরীয়তপুর জেলা পর্যায়ে একটা ডিস্ট্রিক্ট রোড। তো সেক্ষেত্রে আমার মনে হয় এইদিকে প্রশাসন প্লাস হচ্ছে প্রতিনিধি যারা আছে, তাদের এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখে এই জিনিসটা কাজ করা দরকার। এবং অন্তত ভিতর রোডগুলো যাই হোক, কিন্তু মেন রোডটা অন্তত ঠিক থাকলে আমার মনে হয় ভালো হয়। এবং ডাস্টের ধুলোর যে বিষয়টা, মানুষ যতটুকু এখানে অসুস্থ হয়, আমার মনে হয় যে ম্যাক্সিমামটাই ধুলোর কারণে, তো এই দিকটাও খেয়াল রাখা দরকার। কেউ কেউ রাস্তার প্রতি চরম বিরক্ত, আমাদেরকেও চিৎকার করে বলল কোনো লাভ নেই রিপোর্ট করে। ভাই, আপনারা তো নিয়মিত এখানে গাড়ি চালান, এই রাস্তাটার কি অবস্থা? রাস্তার অবস্থা বলার মতো আর মনে করেন কোনো অস্তিত্ব নাই। আজকে পদ্মা সেতু চালু হওয়ার পরে থেকে আমাদের শরীয়তপুরের মনে করেন সবাই উন্নত হয়েছে। এক কথা বলতে আর কি বলবো, সবাই উন্নত হয়েছে। রাস্তাঘাট এটা দেখলেই বোঝা যায় কতদূর হয়েছে। কারণ পদ্মা সেতু হওয়ার আগে অন্তত পক্ষে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা উন্নত, আমাদের শরীয়তপুর জেলা বাদে। অথচ এই জেলার মধ্যেই পড়েছে পদ্মা সেতু, এটা সবার আগে হওয়া উচিত ছিল। জি, পদ্মা সেতুর এক হিসাবে 80%ই মনে করেন আমাদের শরীয়তপুর জেলায়, অথচ আমরা এটা থেকে বঞ্চিত। হ্যাঁ, গাড়ি চালাতে তো খুব কষ্ট হয়, যাত্রীদেরও কষ্ট হয়। হ্যাঁ, যাত্রীর কথা আমাদের তো আরও বেশি পরিশ্রম, কারণ আমাদের একটা ড্রাইভার, আমাদের যে রাস্তার সম্পূর্ণ একটা 52 জন যাত্রীর রিস্ক আমাদের উপর থাকে। তারপরে আবার মনে করেন রাস্তা ছোট, যেমন অটো, ভ্যান, এগুলো তো আছে। আর রাস্তা তো ধরেন রাস্তা যদি ভালো থাকতো, তাইলে এগুলো আমাদের প্রবলেম হইতো না। এখন মেন সমস্যা আমাদের রাস্তা। এই রাস্তাটা যদি আমাদের দ্রুত সংস্কার করা হয়, তাইলে যাত্রীদের জন্য ভালো, আমাদের জন্য ভালো হয়। কি অবস্থা রাস্তা? এই অবস্থা কি করবো, এটা চোর কেটে আর মানুষ কেটে, এটি তো আমি চিনি না।
এই যে বড় বড় যে অফিসার, কোনো গরিব মানুষ কি কোনো চেয়ারে বহে কোন? খালি বড় লোক শিক্ষিত লোক বহে না, তা শিক্ষিত লোক চোর না আমরা চোর ভাই কোন দি? এই কামটা হইছে আরো 10 বছর আগে তো টেন্ডার হইতেই আছে, এ মুখে ঘুরাই লয়ে যায়, অমুক মন্ত্রী লয়ে যায়, কারণটা কি? আমাকে রাস্তার কাম হেরা নিব কা? এই দেন নতুন গাড়ি কয়দিনের মধ্যে 20,000 বিক্রিব না, তো এই খেসারত কে দিব? কিস্তি নিছি, কিস্তিও দেওয়ান জানা। আপনি তো নিয়মিত গাড়ি চালান এখানে, কি অবস্থা রাস্তাটা? রাস্তার আমি নিয়মিত শরীয়তপুর সুপার সার্ভিস যখন পদ্মা সেতু চালু হয়েছে তখন থেকে আমি ড্রাইভিং করতেছি। তাই এরপর থেকে শরীয়তপুর জেলার যে ব্যস্ত সড়ক, এই পদ্মা সেতুর যে রাস্তাটা আমরা ঢাকা যাই, এই রাস্তাটা খুবই বেহাল অবস্থা। মানুষ সিটে বসে থাকতে পারে না, গাড়ি ঠিক মতন সোজা চালাইতে পারি না, কাইট হয়ে যায়। গাড়ি এমনও জায়গা আছে গাড়িটা 19 টন বিশলে গাড়ি পল্টি খাইব, মানুষের জানের কোনো নিরাপত্তা নাই এই রাস্তায়। এবার আসি রাস্তার মাপ নিয়ে। আমরা লক্ষ্য করে দেখলাম একটি বড় বাস যখন আসে তখন রাস্তাটি আর চোখে দেখা যায় না, আর দুটি যানবাহন একসাথে আসলে তো আর কথাই নেই। শরীয়তপুরবাসীর দীর্ঘদিনের দাবি রাস্তা বড় করার। এ নিয়ে বহুবার বহু মাপজোপ হয়েছে, জরিপ হয়েছে, ভূমি অধিগ্রহণ হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আপনি তো এখানকার স্থানীয় সাংবাদিক এবং দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করেন। জি জি আপনার এই রাস্তার এই অবস্থা কেন? ভাই, যদি এই অবস্থার কথা বলতে যাই তাহলে সর্বপ্রথম বলবো যে না, এটা আমাদের শরীয়তপুরের মানুষের সর্বপ্রথম বিস্ফোরা। এটা আমাদের বিস্ফোরা হয়ে দাঁড়াইছে। আমাদের পদ্মা সেতু হয়েছে, কিন্তু একটা জেলার প্রধান সড়ক, এটা একটা প্রধান সড়ক, আপনারা তো দেখতেছেন এটা কি প্রধান সড়কের কোনো উপযোগী আছে? সরকার বারবার বাজেট করে, বিগত সরকার আমলে কয়েকবার বাজেট হয়েছে, এটা 4 লেন হবে, 2 লেন হবে, এই বাজেটেই হচ্ছে, খাতা কলমে হচ্ছে, কিন্তু আমরা জনগণ মানে ভোগান্তির কোনো শেষ নেই। আমরা এই পর্যন্ত প্রতিনিয়ত এটা নিয়ে নিউজ করছি। মানে শরীয়তপুর মানুষের সর্বোচ্চ কষ্ট দুর্দশা এই সড়ক। একটা প্রবাদ আছে যে যে দেশের যোগাযোগ ব্যবস্থা যত ভালো সেই দেশ তত উন্নত। তো আমাদের এই শরীয়তপুর জেলাটা পদ্মা সেতু পাওয়ার পর আমরা ভাবছিলাম যে আমরা একটা উন্নয়নের শিখরে পৌঁছাবো, আমাদের কলকারখানা হবে, বিভিন্ন কিছু হবে, কিন্তু এই জেলার এই সড়কের জন্য এই জেলায় কেউ আসার নিয়তেই করে না। কোনো একটা মেল আমিও দেখলাম, আমার কাছে অবাক লাগে যে এরকম একটি রাস্তা কিভাবে একটা জেলা শহরের প্রধান রাস্তা হয়, এটা তো ভাবাই যায় না। আচ্ছা, এই রাস্তাটা বড় করার কোনো উদ্যোগ কি নিয়েছে বা কত দূর এগিয়েছে জানেন? বড় করার উদ্যোগও নিয়েছে এবং কি সরকার ভূমিও অধিগ্রহণ করছে, এটা 4 লেন করার উদ্যোগ নিয়েছে। এই দেখেন আমার পাশে যেই বিল্ডিংটা, এটা মালিকানাধীন ছিল, সরকার ভূমিও অধিগ্রহণ করে এই যে এই বিল্ডিংও ভেঙে ফেলছে, কিন্তু সড়কের কোনো নাম নেই, সড়ক হচ্ছে না, এই খুঁড়িয়ে চলছে শরীয়তপুরের সড়কের কাজ। আমার কাছে অবাক লাগলো যে এই রাস্তাটা বড় করবে সেটার জন্য ভূমি অধিগ্রহণ করা হয়েছে এবং আমরা দর্শকদেরকে দেখালাম যে ভূমির পাশে যে ভবন ছিল মানুষের সেটাও ভেঙে ফেলেছে, কিন্তু রাস্তাটা শেষ পর্যন্ত বড় হয়নি। আমি ঠিক নিজেও জানি না এর সমাধান কোথায়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যারা এই পথে চলাচল করে আর যারা গাড়ি, অটো, ভ্যান ইত্যাদি চালায় সবাই খুবই বিরক্ত, ভোগান্তির কথা জানালো আমাদের। রাস্তার পিচের কার্পেট অনেক আগেই উঠে গেছে, কোথাও কোথাও কয়েক লেয়ারের ইটও বের হয়ে আসছে, আর এর উপর দিয়ে চলছে দুর্গম পারাপার। একটা গাড়ি সাইড দিয়ে গেলে আরেকটা গাড়ি যাওয়া চলে না। হুন্ডা নিয়ে গেলে অনেকে হুন্ডা নিয়ে পড়ে যায়, গাথা পানি হইলে বোঝা যায় না যে এনে যে গাথা আছে, অনেকেই এই অসুবিধায় পড়ে। ভ্যানালারা দেখেন এই যে ভ্যান এখন কীভাবে যাওয়ার কোনো সিস্টেম নাই। আপনি তো এই এলাকায় গাড়ি চালান, কি অবস্থা রাস্তার একটু বলেন তো। ভাই এই দুঃখের কথা কই আর লাভ নেই ভাই, অনেক কষ্টে আছি ভাই। প্যাসেঞ্জার উঠালে এই পথে পরে ওই পথে পরে গাড়ি ঘোড়া শেষ, যান আমাকে যান শেষ ভাই। এর জিগাইলে কারণ কষ্ট ভাই, খালি মনের মধ্যে অনেক কষ্টে আছি, এর জিগাই লাভ নেই ভাই। আমরা অনেক কষ্টের মধ্যে বসবাস করতেছি। আপনার গাড়িরও তো ক্ষতি হয়। গাড়ির ক্ষতি প্রতিদিন কন্টিনিউ গাড়ির কাজ করা লাগে, প্রতিদিন আল্লাহর রহমতে একদিনও ছাড় দেন আমারে। এই গাড়ি ঠিক করতে করতে ফকির হয়ে গেছি গা, সংসার চালাম কেমনি। যাত্রীর কথা শুনি একটু দাঁড়া। আপনিও তো নিয়মিত যাতায়াত করেন এই রাস্তায়, কি অবস্থা, ভোগান্তি কেমন বলেন তো। এই একই পরিস্থিতি। আমরা মনে করেন দেশে খুব অশান্তিতে আছি, রাস্তাঘাটে মালামাল নিতে আনতে পারি না, কৃষি কাজ করি আমাকে নিতে যাইতে যেতে সমস্যা, আর আমরা চলাফেরা সব দিক দিয়ে আমার সমস্যা। ধরেন আরে এক মন মাল নিলে আগে ভাড়া দিয়েছে 20 টাকা 25 টাকা, ভাড়া দিতে 50 টাকা। এই মানে দুঃখ কষ্টের মধ্যে আছে।
সময়ের তাগিদে সকল উন্নয়ন কর্মকাণ্ড করে জীবনযাত্রা চালিয়ে রাখা, জনগণের শান্তি ও স্বস্তির কথা ভেবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া স্থানীয় সরকারের কাজ হলেও এখানে দেখবেন ভিন্ন চিত্র। একটি ব্রিজের অবস্থা দেখুন। এই ব্রিজটি একটি বাস উঠলে বিপরীত দিক দিয়ে আরেকটি বাস যাবার কোনো সুযোগ নেই। একদিক বন্ধ করে আরেক দিক চালু করতে হয়। আরও মজার ব্যাপার হচ্ছে এই ব্রিজটি অনেক আগে থেকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সরকার, কিন্তু কে মানে সেই ঘোষণা? দর্শক, এটি শরীয়তপুর যাওয়ার কাজিরহাট সেতু। আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত লক্কর ঝক্কর মার্কা এই সেতু দিয়ে চলছে বড় বড় বাস, ট্রাকের পারাপার। স্থানীয় মানুষজন নিয়মিত এখান থেকে চলাচল করে থাকেন। তবে আজ থেকে 4 বছর আগে এই সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং সর্বসাধারণকে এখান থেকে চলাচলের জন্য নিষেধ করা হয়েছে। ঠিক এর পাশেই আরেকটি সেতুর নির্মাণ কাজ চলছিল, কোনো এক অজানা কারণে সে কাজটিও বন্ধ রয়েছে। এখন কথা হচ্ছে, একটি সেতু ঝুঁকিপূর্ণ, সেখান দিয়ে চলাচল নিষিদ্ধ করা হয়েছে, আর আরেকটি সেতুর কাজ অজানা কারণে, কন্ট্রাক্টর পালিয়ে যাওয়ার কারণে নাকি বন্ধ রয়েছে। কথা হচ্ছে, তাহলে মানুষ যাবে কোত্থেকে, আর এই সমস্যার সমাধান কোথায়? যে ভাঙ্গা চড়ার ভিতরে গাড়ি চালাইয়া কোনো শান্তি পাওয়া যায় না, কষ্ট তো হয়। রাত্রিও যেমন কষ্ট হয়, যে যে বইব 3.5 বছরে মনে হয় হাই শেষ করে হালায়, চাকা চোখে মিজা আগা বইটা। ডেলি গাড়ি ঘুরি একটা ভেঙে যায়, বেরিং ভেঙে যায়, এক্সেল ভেঙে যায়, গাড়ির রাস্তার খুবই পরিস্থিতি খারাপ, করে মানলে যাওয়া যায় না, মাঝে গাড়ি পল্লি খেয়ে যায়, বাস পল্লি খেয়ে দিন, খুবই খারাপ রাস্তার পরিস্থিতি, অনেক কষ্ট হয় আমাদের। শরীয়তপুর শিল্প সাহিত্য, কুটির শিল্প, মৃৎশিল্প সব দিক দিয়েই ইতিহাস বহুল একটি স্থান। এই জেলার প্রবেশদ্বার একটি গুরুত্বপূর্ণ সড়ক এভাবে ফেলে রাখাটা সত্যি কষ্টের। শরীয়তপুরবাসী এই কষ্টের অবসান চায়। আমি এই প্রথম আপনাদের এলাকায় আসলাম, তো দেখলাম রাস্তার অবস্থা ভীষণ খারাপ, ভাঙাচোরা, ছোট। একটা বাসের চেয়েতেও একটা রাস্তা হচ্ছে ছোট। তো এই অবস্থা কতদিন ধরে? আসলে এই যেই সড়কের সমস্যা আমাদের শরীয়তপুরের মানুষের, এটি পদ্মা সেতু হওয়ার আগ থেকেই আমাদের এই সমস্যাটা। তবে আমাদের শরীয়তপুরের মানুষ, আমরা মনে করেছিলাম যে পদ্মা সেতুটা হলে সবচেয়ে বেশি সড়ক উন্নয়নটা অন্ততপক্ষে আমাদের শরীয়তপুরের হবে, এটা শরীয়তপুরের মানুষ আশা করেছিল। কিন্তু সর্বশেষ দেখা গেল যে যখন ভাঙা মাওয়া এক্সপ্রেস ওয়ের কাজ চলছিল, তখন কিন্তু আমাদের শরীয়তপুরবাসী আশা করছিলাম যে ওই এক্সপ্রেস ওয়ের সাথে আমাদের এই সংযোগ সড়কটি কমপ্লিট হয়ে যাবে। কিন্তু সেই সময় আমরা দেখেছি যে আমাদের যেই এমপি রয়েছিলেন, সংসদ সদস্য, তারা কিন্তু কোনো ধরনের কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেনি এবং কোনো তদবির করেনি। সে কারণে ওই থেকেই আমাদের এই সংযোগ সড়কটি সম্পূর্ণ হওয়ার জন্য যেই প্রসেসটি, সেটি আগায়নি। এরপরে যেটি দেখা গেল যে 2022 সালের যেই পদ্মা সেতু উদ্বোধন হলো, তখনও আমরা আশায় ছিলাম যে পদ্মা সেতু উদ্বোধন যেহেতু হয়েছে, সেহেতু আমরা হয়তো খুব শীঘ্রই আমাদের এই সড়কটি খুব সুন্দরভাবে পাবো। তো এরপরে আমরা জানলাম যে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার আগেই এই সড়কের জন্য বরাদ্দ দেওয়া হয়, প্রকল্প হয় 4 লেন সড়কের। তো এরপরে আমরা জানলাম যে 4 লেন সড়কের জন্য জমি অধিগ্রহণ হবে, কিন্তু বাস্তবায়ন করা হবে 2 লেন আপাতত। তো সেটাও আমরা মেনে নিলাম। আসলে আমাদের সংযোগ সড়কটা দরকার, কারণ আমরা প্রায় 6 থেকে 7 বছর যাবৎ এখন পর্যন্ত ভোগান্তিতে আছে এই সড়কের কারণে। তো পরবর্তীতে দেখা গেল যে সর্বশেষ 1682 কোটি টাকার যেই বরাদ্দ হলো, সেটির কাজ একেবারে খুঁটিয়ে চললো আর কি। তো এরপরে আমরা যারা সংবাদকর্মী রয়েছি, শরীয়তপুরের এই সড়ক নিয়ে যতটা নিউজ আমরা করেছি, সংবাদ প্রকাশ করেছি, এটা আসলে আমার মনে হয় না যে অন্য কোনো জেলা সড়কের জন্য এত সংবাদ প্রকাশ করতে হয়েছে। এরপরও আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখেছি যে বিভিন্ন জায়গায় অধিগ্রহণের সমস্যা ছিল। অধিগ্রহণের সমস্যা কীরকম, জেলা প্রশাসক আমাদের জানিয়েছে যে এখানে অধিগ্রহণের সমস্যা। হ্যাঁ, আমরা গিয়ে দেখেছি সেখানে 2-1টি সমস্যা ছিল, যে সমস্যাগুলো সদিচ্ছা থাকলেই অনেক দ্রুত সমাধান করা সম্ভব ছিল। সেটি জেলা প্রশাসক কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জনপ্রতিনিধি যারা ছিলেন, তাদের দ্বারা সম্ভব ছিল যদি তারা সদিচ্ছা করতেন।
তো আমরা এরপরেও শরীয়তপুরবাসী আশা করলো যে পদ্মা সেতু যেহেতু উদ্বোধন হয়ে গিয়েছে, আমাদেরও সুসময় আসবে। তো এরপরেও আমরা আসলে না পেতে পেতে এর মধ্যে মোটামুটি এই সড়কে দুর্ঘটনা ঘটে, ছোট বড় অনেক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রায় 5-7 জন মতো মানুষ নিহত হয়েছেন, আর আহত তো অগণিত। এখনও প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং আহত হচ্ছে। সড়কে যেই যানবাহনগুলো চলছে ছোট থেকে বড় পর্যন্ত, এগুলো সব যানবাহনগুলোই কিন্তু অকেজো হয়ে যাচ্ছে। এরা বিশেষ করে আপনি দেখবেন যে বড় বড় বাসগুলো এখন তো এই পদ্মা সেতু চালু হওয়ার পরে কিন্তু আমাদের ঢাকামুখী বাসগুলো বেশি চলছে এবং ঢাকা থেকে কিন্তু অনেক যানবাহন এদিকে পণ্যবাহী যানবাহনগুলো চলাচল করছে। এতে আরও বেশি চাপ বেড়েছে, কারণ পদ্মা সেতু যখন হয়নি তখন আমাদের যানবাহনের চাপটা কম ছিল। পদ্মা সেতু উদ্বোধন হয়ে যাওয়ার পরেই যানবাহনের চাপটা বেড়ে গিয়েছে। আর যেই সড়কটি ছিল মানে ওই সময়ই ভোগান্তি ছিল, এখন তো আরও বেশি মানে চাপ পড়ছে। আবার যখন বর্ষার সময় আসে তখনকার কথা আসলে না বললেই না, যে এতটা ভোগান্তির শিকার হতে হয়। মানুষ পদে পদে মানে যানবাহন পড়ে যাচ্ছে খাদে, মানুষ যানবাহনের নিচে পড়ে যাচ্ছে। আবার দেখা যায় যে আপনারা দেখেছেন যে এই মুহূর্তে যেই যানবাহনগুলো চলছে মানে ঠোকাঠুকি করে চলছে। তো সর্বোপরি কথা হচ্ছে যে এই মুহূর্তে আমরা এই সর্বশেষ আমরা তথ্য যেটি পেয়েছি সংবাদ সংগ্রহ করতে গিয়ে, যে এই সরকার যখন আসলো 5 আগস্টের পরে, তখন সবাই আশা করলো যে আওয়ামী লীগ সরকার যেহেতু মনোযোগ দিয়ে করেনি, সেক্ষেত্রে এই সরকার হয়তো করবে। এরপরে এই যে সড়ক উপদেষ্টা রয়েছেন উনি আসলেন, শরীয়তপুরে আসলেন, জাজিরা ক্যান্টনমেন্ট এলাকায় আসলেন। ওখানে আসার পরে সাংবাদিকদের মানে আমাদের প্রশ্নের মুখে উনি বললেন যে সারা দেশে যেই সব অবহেলিত এলাকা রয়েছে, সেই সব অবহেলিত এলাকার মধ্যে একটি এই শরীয়তপুর জেলা আমি ধরে নিলাম। আপনাদের এই সড়কটি আমরা যত দ্রুত সম্ভব সম্পন্ন করব। তো এই যে আশ্বাস, এই আশ্বাসটা আমরা সেই আওয়ামী লীগের আমল থেকে পেয়ে আসছি। এরপরে এই যে উপদেষ্টা আসলেন তারাও আশ্বাস দিলেন, কিন্তু এক বিন্দু কাজও আগায়নি। এমনকি কাজ তো আগায়নি, কাজ আরও পেছানোর জন্য যেটা হয়েছে, নতুন করে অধিগ্রহণ হয়ে গিয়েছে, এরপরে নতুন করে আবার কতগুলা স্থাপনা ঘর বাড়ি এগুলো উঠিয়ে সেগুলো আবার আমাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে কর্মকর্তা কর্মচারীরা যোগসাযোগ করে দেখা যায় যে করতেছে, মানে কি বলে ধান্দা করতেছে যেটা বলে। আসলে আমরা সংবাদকর্মী হিসেবে এভাবে বলতে পারি না, তারপরেও বলতে হয় কারণ আমিও তো বাসিন্দা। তো সর্বোপরি কথা হচ্ছে যে শরীয়তপুরের জনগণ আসলে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার এই সড়ক নিয়ে। আর আমার মনে হয় না যে অন্য কোনো জেলার মানুষ এত বেশি ভোগান্তির শিকার হয়েছে সড়কের জন্য। আর পদ্মা সেতু হওয়ার পরে সবচেয়ে বেশি যে সুফল পাওয়ার কথা, আমাদের যে আওয়ামী লীগের আমলে যেই সংসদ সদস্য রয়েছিলেন তিনি বলেছিলেন যে শরীয়তপুর হবে সিঙ্গাপুর। তো আসলে সিঙ্গাপুরেরই হওয়ার কথা ছিল, কিন্তু তারা আসলে কাজ করেনি, মুখে বলেছে। এখন আবার আমরা দেখছি যে অনেক নেতারা বলছেন যে আগে ওরা করেনি, আমরা করব, আমরা লন্ডন বানাবো। আসলে এটা আমরা আসলে আশ্বাস চাই না। আমরা আশা করি যে সবাই সবার জায়গা থেকে আন্তরিকতা বজায় রেখে নিজ উদ্যোগে কাজ আগায় নেওয়ার জন্য কাজ করবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা নিজেদের যেই জায়গাটা সেই জায়গাটা সঠিকভাবে কাজ করে যেন এই জনগণের ভোগান্তি দূর করার চেষ্টা করে, এটাই আশা করব। একসময় শরীয়তপুরবাসী জানতো যে শরীয়তপুর হবে সিঙ্গাপুর, আর পরবর্তীতে এখন তারা জানছে যে শরীয়তপুর একসময় হবে লন্ডন। কিন্তু সিঙ্গাপুর কিংবা লন্ডন কোনোটাই হয়নি শরীয়তপুর থেকে গেছে সেই 500 বছর আগের পুরাতন শরীয়তপুরেই। মনের সদিচ্ছা থাকলেই এই সমস্যাটির সমাধান সম্ভব বলে স্থানীয় মানুষ সবাই মনে করেন। দর্শক মণ্ডলী, আপনার চোখ কান খোলা রাখুন। আপনার চোখেও যদি এমন কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমাদের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।